ভারতের প্রেস কনফারেন্সে এক অডিও বার্তায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনা বলেছেন ডক্টর ইউনূসের ইন্টারিম সরকার অবৈধ, কারণ তারা ভোটের মাধ্যমে আসেনি এবং নিজের 3বারের শাসনামলকে বৈধ দাবি করলেন জনগণের ভোটে নির্বাচিতের কথা বলে। অথচ আমরা জানি আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো কেমন ছিল। যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা বৈধ হয়, তাহলে শেখ হাসিনা যে ধরনের নির্বাচন করেছিলেন সেটাকে কি আদতেই বৈধ ক্ষমতা বলা যায়? তিনি প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে, প্রশ্ন তুলেছেন নির্বাচন ও ভোটের অধিকার নিয়ে। এই একই প্রশ্ন শেখ হাসিনা ও তার শাসনামলের ক্ষেত্রেও কি প্রযোজ্য নয়? আওয়ামী লীগ কি আয়নায় নিজের মুখ দেখে? সবচেয়ে বড় প্রশ্ন, জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে অমন হত্যাযজ্ঞের জন্য আদতে কি কোনো অনুতাপ দেখা গেছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে? বর্তমান বাস্তবতা হলো আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। এই কারণে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে সে প্রশ্ন অনেকেই তুলছেন, কারণ মাঠে তার ভোটার রয়েছে, সমর্থক রয়েছে। আমরা যদি সেই ভোটারদের দিকে তাকাই, ভোট ব্যাংকের দিকে তাকাই, বাংলাদেশে 91, 96, 2001 বা 2008 সালের নির্বাচনকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরে নেই, ওই 4 নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ 1991 নির্বাচনে ভোট পেয়েছে 30.8%, 96 37.44%, 2001-এ 40.13% আর 2008-এ 48.4%। এরপর আওয়ামী লীগ সরকারের অধীন 2014, 18 এবং 24 সালে 3টি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলি ছিল একতরফা, কারচুপিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। তাই ওই নির্বাচনগুলো এই আলোচনার ধর্তব্যের মধ্যে নয়। আমরা দেখছি এবারের নির্বাচনে দৌড়ে থাকা প্রধান 2 দল বিএনপি, জামাত দুপক্ষই আওয়ামী ভোটারদের দলে ভেড়াতে চাইছে। এজন্য তারা নানা ধরনের স্ট্র্যাটেজিও নিয়েছে। জামাত 5 আগস্ট পরবর্তী সময়ে বলা যায় শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের জন্য এক ধরনের সহযোগিতা, মানবিকতা, সহমর্মিতার হাত বাড়িয়েছে। তেমন মামলা মোকদ্দমা করেনি, যেখানে পেরেছে বরং আশ্রয় দিয়েছে। এই হলো নির্বাচনকে মাথায় রেখে শুরু থেকেই আওয়ামী ভোটারদের প্রতি জামায়াতের আশ্রয় কার্ড ব্যবহার। আর বিএনপি কি বেছে নিয়েছে? বিএনপি বেছে নিয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাম্প মুক্তিযুদ্ধ কার্ড। তারা বলছে আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতিতে নেই, তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ভোটারদের ভাগ তাদের দিতে হবে। কিন্তু দিন শেষে $1 মিলিয়ন প্রশ্ন, এবারের নির্বাচনে কার পক্ষে যাবে আওয়ামী ভোটাররা? যদিও শেখ হাসিনা তার সেই ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যদি স্বাধীন মতের প্রচার এই সরকার করতে চায়, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত, জনগণের উপরই ছাড়া উচিত তারা কাদের চায়। আবার আমরা দেখছি নির্বাচন নিয়ে ভারতও নানা কায়দায় শেখ হাসিনার সুরেই কথা বলছে। ভারতীয় সাংবাদিক দ্য ওয়ালের কার্যনির্বাহী সম্পাদক অমল সরকারের মতে, ভারত সরকারও একই ন্যারেটিভে বিশ্বাস করে। সরকার হয়তো কূটনৈতিক শিষ্টাচার থেকে খোলাখুলি বলতে পারে না কথাগুলো, তবে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সরকার যে একই ন্যারেটিভ বিশ্বাস করে সেটা স্পষ্ট। সে কারণেই শেখ হাসিনাকে মত প্রকাশে বাধা দিচ্ছে না ভারত। যদিও ভারতের এমন আচরণ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ জানিয়েছে। উপরতলায় যখন এমন পাল্টাপাল্টি দেখছি আমরা, তখন মাঠ পর্যায়ে কি হচ্ছে সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, গ্রামীণ পর্যায়ে সামাজিক মিটমাট অর্থাৎ রিকনসিলিয়েশন হয়ে গেছে, শহরে হয়তো ততটা হয়নি। আগামী নির্বাচন সামনে রেখে দল মত নির্বিশেষে সবাই এখন ভোটের দিকে যাচ্ছে। আর আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নিশ্চয়ই চেতনার উদয় হয়েছে যে তাদের দলটির পক্ষে থাকা ঠিক হবে না, তাদের ভবিষ্যৎও নেই। ফলে দেশপ্রেমিক লোকজন বিএনপির মতো স্বাধীনতার ঘোষকের দল দেশপ্রেমিকদের পক্ষে চলে আসবে, এমনটাই ভাবেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জামাত ইসলামী নিয়েছে আরো চমকপ্রদ কৌশল। যে দলকে তারা আদর্শিক শত্রু মনে করত, সেই দলের কর্মীদের নিরাপত্তা ও মামলা প্রত্যাহারের আশ্বাস নিয়ে নিজেদের ছায়া তলে টানার চেষ্টা করছে তারা, যাকে আমরা বলছি আশ্রয় কার্ড। চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ ও জামায়াত নেতা লতিফুর রহমানের সেই বক্তব্যটি এখন বেশ আলোচিত। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নিব। নিশ্চয়ই আপনাদের সেই কথাটি মনে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেন, এমন একটা ধারণা দীর্ঘদিন থেকেই আছে। আসছে নির্বাচনে বিএনপি ও জামাত হিন্দু প্রার্থী মনোনয়ন দিয়ে সংখ্যালঘুদের ভোটে টানার কৌশল নিয়েছে।
খুলনা 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। অতীতে বহুবার আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা সংসদ সদস্য হয়েছেন। কিশোরগঞ্জ 3 আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খানকে। মনোনয়ন কৌশল বিএনপির মধ্যেও দেখা গেছে। বিএনপি এবার বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডল ও বাগেরহাট 4 আসনে সোমনাথ দেকে দলীয় প্রার্থী করেছে। তারা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম 14 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী জসিমউদ্দিন আহমদ। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। যদিও আওয়ামী লীগ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে ভোট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এই ঘোষণা দিলেও দেখা যাচ্ছে স্বতন্ত্র কিংবা জাতীয় পার্টির ব্যানারে অনেকেই নির্বাচনে দাঁড়াচ্ছেন। যেমন গোপালগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম আনিসুল ইসলাম। তিনি নিজেকে সাধারণ আওয়ামী কর্মী হিসেবে পরিচয় দেন। একই আসনে আবার আমরা দেখছি আছেন ওই দলেরই কবির মিয়া। গোপালগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কামরুজ্জামান ভূঁইয়া টুটুল। টাঙ্গাইল 1 আসনে মোহাম্মদ ইলিয়াস হোসেন জাতীয় পার্টির এরশাদ থেকে তিনি প্রার্থী হয়েছেন। বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাদি আলম লিপি। এমন আরো উদাহরণ দেয়া যাবে। আওয়ামী লীগের ভোট নিয়ে দুই দলের যেমন টানাটানি চলছে, তেমনি আওয়ামী লীগও নামে বেনামে তার প্রার্থী দাঁড় করিয়েছে কোথাও কোথাও। কিন্তু বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দিতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের উপর নির্ভর করবে। তৃতীয়ত, 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা বৈরী আচরণ করেছেন সেটাও বিবেচনায় থাকবে। বিবেচনায় যাই হোক, আমরা দেখছি ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পরাজয়ে আওয়ামী ভোট ব্যাংক ম্যাটার্স। দলগুলো ভোট চায়, তবে এখানে প্রশ্ন তোলাই যায় বিচারহীনতা ও রাজনৈতিক আশ্রয়ের এই হাতছানি কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? দিন শেষে কি ঘুরে ফিরে সেই একই রাজনীতি যেখানে আদর্শ মুখের বলি আর ভোটে দেয়া হবে সেই আদর্শেরই বলি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।